হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বহুত দিন পর আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই যে আমার হাতে যে আমগুলি দেখছেন, এগুলি আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে আচার বানানোর জন্য, যেহেতু আমি খুব টক পছন্দ করি তাই। আর এখানে যে আমগুলি রয়েছে এতে প্রায় 1 বল ছিল, নিচে কিছুগুলো আছে আর কিছু ফেটে গেছে, যেগুলো আমি আলাদা করে রাখছি। সেগুলো মূলত ভর্তা বানিয়ে খাবো, যেহেতু প্রচুর গরম পড়তেছে তাই। আর আমগুলো ছোলা হয়ে গেছে, এখন এগুলো থেকে আমি যে বিচিটা আছে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলি একে একে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলো রোদে শুকাতে দেব। এইটা এখন কিছুটা সরিষা নিয়ে নিছি, এখানে কালো সরিষা এবং সাদা সরিষা মিক্স করা আছে। এগুলো ধুয়ে আমি রোদে দিয়েছিলাম, তার জন্য এখন আর ধুলাম না। তো এই তো এগুলো বাটা হয়ে গেছে। এগুলোর সাথে আমি এখন কিছুটা হলুদ মিক্স করব, যাতে পরবর্তীতে আমগুলো কষে কালো না হয়ে যায়, আর পরবর্তীতে আচারটাও খুব ভালো হয়। এখন এগুলো একটু পুরোটা মিক্স করা হয়ে গেলে আমি আমের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলোর সাথে একেবারে মেখে যায়। যেহেতু আচার বানাবো, সুতরাং এখানে একটু হলেও কষ্ট আছে, একটু না অনেকটাই কষ্ট। আর যারা যারা আচার বানান তারা হয়তো জানেন যে আচার বানানোটা আসলে কতটুকু ঝামেলার। এগুলি কাটা, রোদ্রে দেওয়া, পরিষ্কার করা, তারপর আস্তে আস্তে ধৈর্য সহকারে বানানো অনেকটাই ধৈর্যশীলতার কাজ। তো এই তো আমি যেহেতু খেতে পছন্দ করি, তো বানাতেও খুব পছন্দ করি, তো সেই জন্য এখন বানাচ্ছি। আর এই তো আমগুলি মাখা হয়ে গেছে। তো এই তো এখন আমগুলো একে একে থালার মধ্যে সাজিয়ে তারপর শুকাতে দেব। আর অতটা বেশি রোদ্রে শুকাবো না, পরবর্তীতে আমগুলো বেশি যদি শুকাই তাহলে দেখা গেছে আচারটা কোনো রকম রসালো হবে না, খেতে গেলেও খুব তেমন একটা ভালো লাগবে না তাই। তো এই তো আমগুলো এখন রোদ্রে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সম্পূর্ণভাবে একটা রোদ্রে দিব, যাতে গায়ের যে পানি পানি ভাবটা বা ভেজা ভাবটা আছে সেটা চলে যায়। এই তো এখন আমগুলো রোদ্র থেকে নিয়ে এসেছি, আপাতত মোটামুটি শুকানো শেষ, আর শুকাবো না। এই পর্যায়ে আমি আচারগুলি বানিয়ে ফেলবো। তো এই তো এখন কড়াইতে কিছুটা চিনি নিয়েছি, আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এর সাথে হালকা একটু পানি দিয়েছি, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। অবশ্যই চিনিটা খুব হালকা আছে গলাতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। যেহেতু আমি এটা হালকাভাবে একটা শিরা করব, সেজন্য আমি খুবই মিডিয়াম আছে চিনিটা জাল দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে বলক উঠে যায়। তো এই তো চিনি থেকে এখন মোটামুটি বলক উঠে গিয়েছে, আর বলক ওঠার পাশাপাশি চিনি শিরায় পরিণত হয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে আরও কিছু উপাদান মিক্স করব আচারে যাতে স্বাদ বেড়ে যায়, তার জন্য এখানে কিছুটা তেজপাতা রয়েছে, আর রয়েছে কিছুটা রসুন বাটা। তার সাথে আমি কিছুটা গরম মশলাও ইউজ করেছি, যাতে একটু ভালো সুঘ্রাণ আসে আচার থেকে। আর এই তো এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষা বাটাটা প্রথমে দিয়েছি তাই এখন আর দিলাম না। এ পর্যায়ে আমগুলো কড়াইতে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে, যাতে চিনি শিরাটা প্রতিটা আমের গায়ে ভালোভাবে লেগে যায়। পরবর্তীতে এর থেকেও আরও অনেকটা এক্সট্রা পানি বের হবে, সেই পানিতেই আমি আমগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিব। তো এই তো ঢেকে দিলাম, আর একটু পরে ঢাকনাটা উঠিয়ে তারপর আরও একটু নেড়ে দিব, যাতে নিচে দিয়ে ধরে না যায়। যদি আমগুলো নিচে দিয়ে একটু লেগে যায় বা পোড়া লেগে যায়, তাহলে দেখা গেছে আচার থেকে পোড়া পোড়া গন্ধ আসবে, যার কারণে আচারের স্বাদটা তেমন একটা ভালো আসবে না। তো আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি। একটু দেখা যাচ্ছে যে আচার থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, প্রায় এখানে বলক ওঠা শুরু করে দিয়েছে। তো এখন আমি কিছুটা যে পাঁচফোড়ন রয়েছে সে পাঁচফোড়নগুলি আমি গুঁড়া করে নিচ্ছি, আর এ পর্যায়ে কিছুটা মরিচও গুঁড়া করে নিয়েছি। আর এই হচ্ছে আচারের দ্বিতীয় দিন। আমি প্রথমে একটা জাল করে তারপর নামিয়ে রেখেছিলাম। এই তো পরের দিন আবার গুঁড়ো মশলাগুলি দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি, আর এক্সট্রা পানিটুকুও শুকিয়ে নিচ্ছি। যেহেতু আচারটা আমি সংরক্ষণ করব, তাই কোনো ভেজা ভেজা ভাব যাতে না থাকে সেই ব্যবস্থা করছি। আর পরবর্তীতে এগুলি আবার আমি একটু রোদ্রে শুকাবো। তো আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।